এই এপিসোডে মূল বিষয়বস্তুটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবার আগে দুটি ভিডিও আপনাদেরকে দেখাবো। একটি ভিডিও আমাদের এই দেশের বনগাঁর একজন তৃণমূল আশ্রিত বা সমর্থক দুষ্কৃতী, তার কৃতকর্ম কি 2021 সালের সেই ভোট পরবর্তী হিংসাতে একের পর এক বিজেপি সমর্থক তাদের ঘর ছাড়া করে দেওয়া, অবর্ণনীয় হুমকি এবং অত্যাচার, এবং সবশেষে যখন আজকে এই নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, না, সেই সরকার কাউকে ঘর ছাড়া করছে না, ঘরে ফেরাচ্ছে, আর তার সাথে গুনে গুনে হিসাব হচ্ছে, সেটাও আইন মাফিক, আইনের শাসনের দ্বারা। এবং তার তো অবধারিত একটি অংশ যা হয় আইনে গ্রেপ্তারি, তারপর কোর্টের হাতে তুলে দেওয়া, পুরো বিষয়টা আইন মাফিক, যা ব্যবস্থা নেওয়ার মহামান্য আদালত তারা সেটা নেবেন। আর দ্বিতীয় ভিডিওটা যেটা, সেটা আমাদের এদেশের নয়, প্রথমেই বলে নিচ্ছি, সেটি কোথাকার, সেটি বাংলাদেশের একটি অংশের। এখন এই দুটি ভিডিও আগে আপনারা দেখে নিন। আর প্রথমেই জানিয়ে রাখি, এই দুটি ভিডিওই আমার পাওয়া সামাজিক মাধ্যম থেকে, সোশ্যাল নেটওয়ার্ক থেকে, এবং যারা যারা সেই ভিডিও ওখানে পোস্ট করেছেন সেই ব্যক্তিদের প্রতি আমার ক্রেডিট দেওয়া থাকলো প্রথম থেকেই। কিন্তু এটা একটা জনসচেতনতার জন্য এই দুটি ক্লিপকে আপনাদের সামনে তুলে ধরছি। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আসুন দেখি দুটি পাশাপাশি চিত্র ঠিক কেমন। দুটি ভিডিওই আপনারা দেখলেন। এখন খুব প্রাসঙ্গিক ভাবে কি কি মনে পড়ে যাচ্ছে শুধু দর্শকবৃন্দ, সেই 2021 সালের 2রা মের রাত্রিগুলো, তারপরের রাত্রিগুলো মনে পড়ে যাচ্ছে শুধু দর্শকবৃন্দ। আর এই যে বাংলাদেশের ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কি মনে পড়ে যাচ্ছে, কত মানুষের সঙ্গে এই ঘটনা আমাদের এই রাজ্যে এই তৃণমূল কংগ্রেস ঘটিয়েছে, তাদের আশ্রিত দুষ্কৃতীরা ঘটিয়েছে, ঘর ছাড়া করেছে ঠিক এইভাবে, কান্নার রোল উঠেছে সেই সমস্ত ঘরে, আর সেই কান্না, সেই চোখের জল পড়তেই থেকেছে রাতের পর রাত, দিনের পর দিন, আত্মগোপন করে থাকা সেই সমস্ত মানুষদের চোখ থেকে। পরিবার সকলের কাছেই খুব প্রিয়, এটা তো খুব সহজ কথা, সব মানুষের কাছেই নিকটজন পরিবার খুব প্রিয়। আর তার ঠিক আগে যেটা দেখলেন বনগাঁতে ঘটে যাওয়া যে ঘটনাটা, তাহলে সেই মায়ের কাছে সেই সন্তানও খুব প্রিয়। কিন্তু এই মা তখন ভুলে গেছিলেন
তার সেই সন্তান, সম্ভবত আমি যেটুকু পড়ে জানলাম তার নাম সন্তু মণ্ডল, আমার ভুল হতে পারে, সংবাদ মাধ্যমে এই সামাজিক মাধ্যম থেকে গ্রহণ করা তথ্য। এখন এই মা আমাদের ছোটবেলা থেকে কি শিখেছি, যে পারিবারিক শিক্ষা, যখন তার সন্তান দিনের পর দিন লুটের পর লুট এবং ঘরের পর ঘর উজাড় করে দিয়ে চলে গেছে, তখন এই মা কি প্রতিবাদ করেছে? আজকে যখন এত ঘটনা ঘটে যাওয়ার পরেও তার সেই সন্তান তা থেকে বিরত হননি, আর ওই কৃতকর্মগুলো তার সন্তান করেছেন, আমি যদি কাল্পনিক ভাবেও ভেবে নিয়ে ব্যাপারটাকে, এই দুটো ঘটনা ধরে নিন একটা ফিকশন তথ্যচিত্র, কাল্পনিক তথ্যচিত্র, এইভাবেই আমি যদি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই মা, এই পরিবার এই সন্তানকে কখনো আটকাননি, আর তার ফলবশত এই চতুর্দিকের সর্বহারা, সর্বহারা কোন অর্থে? যা সব হারিয়ে গেছে মুহূর্তের মধ্যে, সেই 2021-এর ভোট পরবর্তী হিংসাতে, তাহলে সেই মানুষগুলো আজকে বিচার চাইছে, আর সেই মা পায়ে ধরে কান্নাকাটি করছে যেন তাকে অ্যারেস্ট না করা হয়, যেন তাকে থানায় অ্যারেস্ট করে তুলে না নিয়ে যাওয়া হয়। শুধু দর্শকবৃন্দ, আপনারা বিচার করুন কতটা জাস্টিফাইড ওই মায়ের ওই কান্না। যে কোনো পরিবারের বিপর্যয়কেই আমি সমব্যথী হয়েই বলছি, তাহলে সমাজে বিচার থাকবে না। আর এই সমস্ত কিছুর জন্যই আসছে হচ্ছে একের পর এক বিল এবং কঠোর আইন, যাতে সমাজটা সুরক্ষিত হয়, সামাজিক বিচার যেন সুনিশ্চিত হয়, ফাঁক ফোকর গলে যেন আর কেউ বেরিয়ে যেতে না পারে, আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়। রেলের জায়গা দখল করে রেলগাড়ি চলতে পারবে না, আর রেলের যে সমস্ত যাত্রী তারা সেই রেল পরিষেবাটাই পাবে না। ভয়ঙ্কর অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে গড়গড় করে ঠুকঠুক করতে করতে রেলগাড়ি চলবে, আর চতুর্দিক থেকে চুরি ছিনতাই এই সমস্ত একটি নির্দিষ্ট স্টেশনে সেইগুলি ঘটতে থাকবে। হ্যাঁ, ভুল শুনছেন না। ভাবুন, এই যে পার্ক সার্কাস স্টেশন, দক্ষিণ 24 পরগনার আরো বিস্তারিত জায়গায় যদি ট্রেন এগোতে থাকে, ট্রেন চলতে পারে না এমন একটা পরিস্থিতি। এখন সমস্ত রকম শুদ্ধিকরণে যখন এই সরকার হাত দিচ্ছে, তখন অনেক মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠছে। তাহলে এই সরকারকে মানুষ এনেছে কেন? এইগুলো বন্ধ করবার জন্যেই, এবং দোষীদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। খেয়াল করে দেখুন, তাহলে ইচ্ছা থাকলে উপায় হয়, সদিচ্ছা থাকলে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দেখিয়ে দিয়েছেন যে সদিচ্ছা থাকলে আইনের শাসন সবার জন্য সমান ভাবে প্রয়োগ করা যায়। তামান্নার মায়ের কান্নাটাও কান্না, এবং সেটা ভিন্ন রাজনৈতিক দল, বর্ণ এই সমস্ত তিনি বিচার করেননি, সম্প্রদায় বিচার করেননি, ধর্ম বিচার করেননি, এবং কঠোর নির্দেশ দিয়ে আজকে তামান্নার যে অ্যারেস্ট, অ্যাকিউজদের বা অভিযোগ যাদের এগেনস্টে আছে, এফআইআর আছে, তাদের যে একজন বাদ ছিল, আজকে তাকেও গ্রেফতার করা হয়ে গেল। গর্ত থেকে খুঁড়ে, পাতাল থেকে অপরাধীকে তুলে নিয়ে আসার নির্দেশ আছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং তার আগে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর। পালিয়ে লাভ হবে না। আমি যে রুটগুলো বলেছিলাম কি আশ্চর্যভাবে মিলে গেছে দেখুন। সেই নেপাল বর্ডারের কথা বলতাম, সেখান থেকে কে ধরা পড়লো? দর্দণ্ড প্রতাপ, যে নিজেকে সত্যিকারের পৃথিবীর সম্রাট ভেবে ফেলেছিলেন, র্যাম্পের ওপর দিয়ে হেঁটে হেঁটে বক্তৃতা দিতেন তার গুরু ডিজে ব্যানার্জির মতো। তিনি এবং তার গুরু ডিজে ব্যানার্জি ভেবেছিলেন
শ্মশান ঘাট তৈরি করবেন, নতুন ইলেকট্রিক চুল্লি তৈরি করবেন, কাদের জন্য? সুধী দর্শকবৃন্দ, আসছি দ্বিতীয় ভিডিওটায়। তাহলে ওই 4 তারিখে যদি এই রাষ্ট্রবাদী সরকার তৈরি না হতো, তাহলে এই দৃশ্য, এই যে দ্বিতীয় ভিডিওটায় যা দেখলেন বাংলাদেশের, এই দৃশ্য আমাদের দেখতে হতো। আর কেন বাংলাদেশ থেকে ধার নিতে হবে? কেন? কারণ বাংলাদেশের ভিডিওটা দেখালাম এই কারণে যে ওই একই মডেল আমাদের এখানে চালানোর চেষ্টা হয়েছিল, এবং এবার 4 তারিখ যদি তৃণমূল কংগ্রেস 100 বলি 147-48 পার হয়ে যেত, তাহলে এখন সব যারা অনেক সাধু হয়ে নরম হয়ে এখানে ওখানে ঘুরছেন, তাদের রূপ দেখা যেত। আজকে এই মায়ের কান্না, এই যে বনগাঁর ঘটনাটা, তার ওই ছেলে ওই 4 তারিখের পরে ঠিক কি রূপ ধারণ করত? আমার প্রশ্ন থাকলো সকল মানুষের কাছে, শুধু সমস্ত দর্শকের কাছে কমেন্টে জানান। আমি সাধারণত এই ধরনের ক্লিপগুলো, কে কাকে ডিম ছুটছে, কে কাকে প্যারেড করাচ্ছে, এই ক্লিপগুলো আমার এই এপিসোডগুলোতে তুলে ধরি না, এই কারণে সেটা প্রশাসনের কাজ, প্রশাসন করছে, একটা সামাজিক শিক্ষা দিচ্ছে, ঠিক আছে। আমি মূল বিষয়বস্তুটার মধ্যে ফোকাস করতে চাই, কিন্তু আজকে তুলে ধরলাম এই কারণে যে এটার সঙ্গে খুব বেশি মিল, যে ঠিক 4 তারিখের পরে কি ঘটতে পারতো তার একটি দৃশ্য উদাহরণ হিসেবে দেখতে পেলাম আমরা, যে ওখানে ঠিক কি হচ্ছে। আর সেই মডেলটাই এখানে চালাচ্ছিল কে? ওই জামাতি জিহাদি মডেলটা এখানে কে চালাচ্ছিল? ওই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সাঙ্গপাঙ্গ। আর ওনার মুখের ভাষা কোট আনকোট দুধেল গাইরা। এখন এই মায়ের তখন কি কান্না হতো? অন্য ঘর বাড়ি যখন জ্বলছিল, ওনার ছেলে বা ওনার মতো, এটা একটা আমি প্রতীক চিত্র হিসেবে দেখছি। আমি পার্টিকুলার এই ঘটনাটার বিশ্লেষণে যাচ্ছি না, হয়তো সেটা সাবজুডিস থাকবে, সেটা নিয়ে আইন তার ব্যবস্থা নেবে, সব ঠিক আছে, কিন্তু এটাকে আমি একটা প্রতীক হিসেবে দেখি। আমি প্রথমেই বলেছি এটাকে একটা ফিকশন হিসেবে, কাল্পনিক চিত্র হিসেবে দেখুন। এই মায়েদের, এই যে আজকে তার ছেলেকে এই দুষ্কর্মের জন্য পুলিশ তুলে নিয়ে যেতে এসেছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নিশ্চয়ই, কিন্তু যদি 4 তারিখ রাষ্ট্রবাদী সরকার গঠন না হতো, যদি শুভেন্দু অধিকারী শপথ না নিয়ে মুখ্যমন্ত্রী না হতেন, যদি বিজেপি ক্ষমতায় না আসতো, যদি সনাতনীরা আজকে রুখে না দাঁড়াতেন, তাহলে ঠিক কি হতো? তাহলে এই মা আবার, একবার তো 21-এ হয়েছে, তারপরে অসংখ্য সময় চলে গেছে, 5টা বছর, আরো অনেক অনেক মানুষের, অনেক অনেক মায়ের চোখের জল তার এই ধরনের, তাদের এই ছেলেরা ফেলেছেন, বহু মানুষের চোখের জল ফেলেছেন, ঘর বাড়ি উজাড় করে দিয়েছেন, লুট করেছেন, সেটা প্রশ্নপত্র থেকে শুরু করে কলেজে ভর্তি করা, আমি যদি ইয়াং ছেলেদের কথা বলছি, সেই সমস্ত করেছেন। কলেজগুলো আর কলেজ রাখেননি, সেখানে পাওয়া যাচ্ছে না হেন জিনিস নেই, সে সুরেন্দ্রনাথ কলেজ হোক আর অন্য কোনো কলেজ হোক, জমি লুট থেকে, রাস্তার টাকা থেকে শুরু করে সমস্ত কিছু লুট করেছেন। তখন এই মায়েরা কি করছিলেন? আর যদি 4 তারিখে এই সরকার না আসতো, তাহলে এই মা কি এইভাবেই কাঁদতেন যখন যদি দেখতেন ওনার ওই ছেলেরা আরো বহু তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে শান্তিপ্রিয় বিরোধী মানুষদের ওপর? এখন এই দৃশ্যটা না আমাকে দেখে এই দুটো ক্লিপ পাশাপাশি দেখে আমি বেশ খানিকক্ষণ স্তব্ধ হয়েছিলাম, যে কি সাংঘাতিক মিল এই আমাদের এই সামাজিক পরিস্থিতির সঙ্গে। আর কতটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো এই বাংলাদেশের এই ভিডিওটা, যে ওখানকার সংখ্যালঘু মানুষদের উপর ঠিক কি হচ্ছে, তাণ্ডব লীলা চালাচ্ছে এবং চালানোর পর সেলফি তুলছে। আজকে গতকালকে আজকে একটা বিষয় তো আমরা সকলে জেনে গেলাম, অনেকেই জানি, কিন্তু সেটা আরো বেশি করে জানলাম বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যের মুখ থেকে। বিজেপির মুখপাত্র
প্রধান মুখপাত্র মাননীয় দেবজিৎ সরকারের মুখ থেকে। এই ভয়ঙ্কর দৃশ্য, এই নারকীয় কথাটা ব্যবহার করছি কোট আনকোট, ঘটনা যারা ঘটিয়েছে কি, একজন মহিলা বিজেপি করবার অপরাধে একটি পরিবারে ঢুকে গিয়ে বাচ্চার কপালে বন্দুক ঠেকিয়ে তার মাকে বলা হয়েছে বিবস্ত্র হও, এবং তাকে হতে হয়েছে। সেই অবস্থায় তাকে চা করতে বলা হয়েছে, সেই চা করে এনেই শান্তি না, আবার বিস্কুট নিয়ে এসো, এবং লোলুপ দৃষ্টিতে ওই মানুষগুলো সেই অসহনীয় দৃশ্য আমাদের কাছে, সেই দৃশ্যগুলিকে উপভোগ করেছে। এদের ঠিক কি শাস্তি হওয়া উচিত? আজকে দেখুন এই বাংলাদেশে এই যে ঘটনাটা ঘটছে, সেলফি তুলছে যে ছেলেগুলো, এই দৃশ্য আমাদের আবার দেখতে হতো হয়তো, তাহলে এদের শাস্তি হবে না, আর এদের জন্য কঠিন আইন আসবে না, এরা যাতে এক ছিটে ছাড় না পায়। ওই মাঠে যখন আমরা ছোটবেলায় খেলতে যেতাম, ফুটবল খেলতে যেতাম, মাঠের থেকে ঘাসের থেকে কাঁকড় বেছে বেছে ফেলে দিতাম, যাতে আমরা যেতে পড়ে টড়ে গেলে আমাদের হাঁটু টাটু ছড়ে না যায় বেশি। আমরা খুঁজে সেই মাঠটাকে আগে ঝাঁট দিয়ে দেখতাম যে কাঁচের টুকরো পেরেক ওই খেলার মাঠে না পড়ে থাকে। তেমনি এই সরকার, মাননীয় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি এখানে বলে গেছেন, কি বলে গেছেন, খুঁজে খুঁজে হিসাব হবে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন পাতাল থেকে খুঁজে নিয়ে আসতে, তাহলে তামান্নার অপরাধীরাও ধরা পড়ে, এ সদিচ্ছা থাকলে, যেটা ওনারা করেননি এতদিন। তেমনি এই বাগনানের ঘটনায় যে মানে পৈশাচিক অত্যাচার ঘটেছিল এক বিজেপি কর্মীর ওপর, আমি গতকালকের এপিসোডে বলেছিলাম, সেটাও আবার কবে? শাসন ক্ষমতায় বিজেপি এসে গেছে, কারা নাকি আবার ভোট পরবর্তী হিংসা টিংসা নিয়ে ডিবেটে অংশগ্রহণ করছেন। হ্যাঁ, তাহলে বিজেপি কর্মী মারা গেছে 17 তারিখ জুনের, কে মেরেছে, কারা মেরেছে, কারা পড়লো, ধরা পড়ে গেছে, পাতাল থেকে খুঁজে নিয়ে আসা হবে। ঠিক তেমনি আজকে মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া, তিনি দেখিয়ে দিলেন যে আগামী প্রশাসনের বা এই প্রশাসনের আসল লক্ষ্যটা কি, লাইনটা ঠিক কি, লাইনে আনার জন্যে, ওই সমস্ত অপরাধীদের লাইনে আনার জন্য সরকার এবং প্রশাসন ঠিক কতটা জিরো টলারেন্সে চলছে, সেটা মাননীয় মন্ত্রী অশোক কীর্তনিয়া আজকে স্মরণ করিয়ে দিলেন। ওই হিঙ্গলগঞ্জ বসিরহাট, ওই আগে তৃণমূল জমানার হিঙ্গলগঞ্জ বসিরহাট ভাবলে কিন্তু ভুল করছে। প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে এখনো যারা এই অবস্থাটা বুঝতে পারছে না, তারা রাতারাতি বুঝে গেলে ভালো। তার কারণ অডিট তো চলছে, মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো বলেইছেন ঝাড়াই বাছাই চলবে। আর একটা কথা সর্বশেষ না বলে পারছি না, সেটা কি, তৃণমূল যদি এসে যায়, বিজেপি যদি আসতে না পারে, এরকম ঘটনাও যেমন আছে। মানে আমি যাদেরকে বলতাম ওই চাল কুমড়ো, আবার এরকমও আছে যে ওপরে বিজেপি সেজে বেরিয়েছে, ভিতরে ভিতরে তৃণমূল করেছে। বর্ষিয়ান শিক্ষিকা, তার কপালে গিয়ে বন্দুক ঠেকিয়েছে ভোট না দেওয়ার জন্য যারা তৃণমূলের, সে তাদের অংশ হয়েছে, আর অংশ হয়েই ক্ষান্ত থাকেনি। আর যারা যারা যে সমস্ত দুষ্কৃতী ধরা পড়ছে, তারা আবার তাদের সাথে সুরুত করে থানায় গিয়ে নানান রকম ওই যাকে বলে কি বলে একটা বাংলায় বলে না, সরকাঠি নাকি, সেই সমস্ত করবার চেষ্টা করছে। ভাবছে কেউ দেখতে পাবে না, কিন্তু এটা কিন্তু অভ্যাস। আর মাননীয় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী মাননীয় অশোক কীর্তনিয়া কি বলেছেন, অভ্যাস পাল্টে ফেলুন। সামগ্রিক জনগণের ক্ষেত্রেও এটা একটা বার্তা, অভ্যাস পাল্টে ফেলুন, ওসব ফর্মুলায় আর কাজ হবে না। আর ওই সমস্ত কাজকর্ম যারা করছেন, তারা একদম ভাববেন না যে আপনারা
নজরে নেই। রাষ্ট্রবাদের সাথে কোনো আপোষ এই দেশ, এই সরকার করবে না। একটাও বিদেশি এই দেশে থাকবে না। সনাতনকে উচ্ছেদ করবার চেষ্টা যে যেখান থেকে করেছে তাদের হিসাব হবে। সামাজিক বিশৃঙ্খলা বিদেশি শক্তির দ্বারা পরিচালিত হয়ে এই রাষ্ট্রকে, এই রাষ্ট্র মাকে লুট করবার যা প্রয়াস যারা করেছে এবং তাদের সহায়তা করেছে, একটাও ছাড় পাবে না। এটা নিশ্চিতভাবে ঘরের দেওয়ালে কিছু একটা দিয়ে লিখে নিন। আর একটু নজর রাখুন বিজেপি শাসিত অন্য রাজ্যগুলো, মানে আমাদের পশ্চিমবঙ্গের আগে তো সেগুলো এসে গেছে ক্ষমতায়, সেগুলোর দিকে একটু নজর রাখুন। এখন শুধু দর্শকবৃন্দ, এই সামাজিক বিচারের জন্য এই সরকারকে পশ্চিমবঙ্গের পরিবর্তনকামী মানুষ এনেছে এবং সরকার 1.5 মাসে যা করে দেখাচ্ছে তা দর্শনীয়, দৃষ্টান্তমূলক। আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা হাত খুলে কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। যদি রাষ্ট্রবাদ, সনাতন এবং দেশমাতৃকাকে আরো বেশি সুরক্ষিত করতে হয়, আগামী সমাজকে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদের এই প্রয়াসে আপনারাও সামিল হন, এই আহ্বান থাকলো। আর আপনাদের মত এবং বিপক্ষ মত দুটোই আমরা স্বাগত জানাই। আপনারা নোটিফিকেশন অন রাখুন যাতে প্রত্যেক এপিসোডের নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছায়। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সামনের এপিসোডে। আরো তথ্যবহুল বিভিন্ন এপিসোড আমরা রেডি করছি। আগামী দিনে অনেক অনেক ঘটনা অপেক্ষা করে আছে, এ তো কিছুই হয়। তাই আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।